সকালবেলা ঘুম থেকে ওঠার পর আম্মা প্রথম দায়িত্ব দিয়েছিল আজকে আমাকে চিতই পিঠা বানানোর জন্য। তো আমি একা করিনি, আম্মু আমাকে একটু হেল্প করছিল। আসলে এই পিঠাটা আমাদের, আমি কেন জানি মনে হয় যেন নোয়াখালী ডিস্ট্রিক্টের জন্য সবচেয়ে ঐতিহ্যবাহী একটা নামকরা পিঠা। কারণ আমার কাছে মনে হয় এই পিঠাটা শুধু আমাদের নোয়াখালী থেকে মানে চারদিকে ছড়িয়ে পড়েছে। কারণ আম্মা আগে এই পিঠাটা একদম বানাতে পারতো না। এটা সো সরি, কেউ অন্যভাবে নিবেন না। কারণ সবকিছু সবাই জানে না বা সবকিছু সবার মানে হয়ে ওঠে না জানা। তো এখানে যে পিঠাটা আমি ধরতেছি, আমি একটু রেসিপিটা প্রথম শেয়ার করি। প্রথমে হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি নিতে বলতে যে আতপ চালের যে গুঁড়িটা, যেই গুঁড়ি দিয়ে আমরা পিঠা বানাই, তো সেই গুঁড়ি নিয়েছিলাম আমরা পরিমাণ মতো। এখানে কোনো মাপ ঝোপ নেই যে মাপ দিয়ে তারপরে বলা। আমি জাস্ট হালকা করে সবার সাথে শেয়ার করছি। অনেকে আমাকে এই পিঠার রেসিপিটা শেয়ার করতে বলছেন। তারপরে হচ্ছে গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি না, হালকা গরম পানি। যদি মনে করেন যে আরেকটু সহনীয় তাপে পানিটাকে রাখবেন, তাহলে আপনি হাত দিয়ে ধরা যাবে এই ধরনের সহনীয় তাপে গুঁড়িটার ভিতরে যে পানিটা আমি দেখলাম পরিমাণ মতো দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা তৈরি করার একটাই নিয়ম, জাস্ট লবণ, চালের গুঁড়ি, পরিমাণ মতো হালকা কুমকুম গরম পানি বা কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপরে হচ্ছে ভালো করে গলে গলে তারপরে ডোটা রেডি করতে হবে। ডো রেডি করতে করতে যখন আপনার আটাটা ঠান্ডা হয়ে যাবে বা ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে বা মিডিয়াম তাপে চলে আসবে, তখন আপনি হাঁসের ডিম দিতে পারেন বা মোরগের ডিম দিতে পারেন বা মুরগির ডিম দিতে পারেন। সরি, আমি অনেক সময় মোরগের ডিম বলে ফেলি। আমাকে কমেন্টস বক্সে বলেন, আপু আপনি মোরগের ডিম বলেছেন, মুরগির ডিম বলেন নাই কেন? মোরগকে ডিম পারে আসলে ওই যে কথার টান বা কথার মাধ্যমে চলে আসে কথাটা। তো মুরগির ডিম ইউজ করতে পারেন বা হাঁসের ডিম ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব হাঁসের ডিম দিয়ে এই পিঠা সবচেয়ে সফট হবে এবং খুব তুলতুলে এবং দেখতে ভালো লাগবে, খেতে আপনার সুস্বাদু হবে। তো এই তো সকালবেলা হচ্ছে আজকে চিতই পিঠা বানালাম। একটু করে সবার সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম যে কিভাবে আমরা চিতই পিঠা বানাই। আর এখানে যে পাতিলটা, বড় পাতিলটা দেখিয়েছিলাম, ওটা ছিল খেজুরের রসের পাতিল। একদম খুব ভোরে হচ্ছে খেজুরের রস দিয়ে গিয়েছিল। তো সেগুলো হচ্ছে আম্মা একটু বলক আসার পর রেখে দিচ্ছে। আর এদিকে হচ্ছে এখন আমি আর পিঠা বানাচ্ছি না, আমি জাস্ট ডোটা রেডি করার পর আম্মার কাছে দিয়ে দিলাম। আম্মা হচ্ছে এখন পিঠাগুলো বানাচ্ছে। আর এই পিঠা বানানোর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী আরেকটা পাত্র হচ্ছে মাটির পাত্র। তো এই মাটির পাত্রটা আসলে এই মাটির পাত্র দিয়ে আমরা বানাই না। মাটির পাত্রটা ভেঙে যাওয়ায় আম্মু হচ্ছে এই পাতিলটাতে বানাচ্ছে। মানে এটা তো বানানো চাই, আমি আসলে এটাতে অভ্যস্ত না দেখে আমার কাছে দিয়ে দিলাম। আমি হচ্ছে আবার চিতই পিঠা একটু যেটাতে বা যে পাত্রেই বানাচ্ছি মাটির, এটা একটু আর একটু ছড়ানো থাকে। ওই ছড়ানোগুলোতে আমি উঠাতে পারি এবং ঘুরাতে পারি। আর এটাতে আমি পারি না বিধায় আম্মা অভ্যস্ত, আম্মাকে আমি দিয়ে দিলাম যে আপনি এটাতে যেহেতু পারেন আপনি এটাতে বানান। আমি ঢাকায় অনেকবার আমি চিতই পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, চিতই পিঠা বানানো শেয়ার করেছিলাম, তখন কিন্তু আপনারা এই মাটির পাত্র আমার দেখেন নাই, যেটা দিয়ে আম্মা বানাচ্ছে। চিতই পিঠা বানানোটা আমার খুবই পছন্দের, কারণ রুটি বানাতে যতক্ষণ টাইম নষ্ট হয় তার চেয়ে অল্প টাইমের মধ্যে আপনি চিতই পিঠা বানাতে পারবেন। এখন পাতলা চিতই বলি আমরা এটাকে। কারণ রুটি পিঠার প্রথম চুলাতে ডোটা ধরতে হয়, ঠান্ডা হওয়ার পর এটাকে মথে নিতে হয়, তারপর আবার হচ্ছে বেলন দিয়ে পিড়ি নিয়ে বেলতে হয় বা বানাতে হয় রুটিকে, তারপরে আবার চুলায় তাওয়া দিয়ে তারপর রুটিকে এপিট ওপিট করে ফুলিয়ে তারপরে হচ্ছে নামিয়ে রাখতে হয়। সেই লং টাইম সেই রুটি নিয়ে যুদ্ধ করতে হয়। তার চেয়ে বরং আমি মনে করি একদম শর্টকাট আপনি এই চিতই পিঠা বানাতে পারেন। আরো কম ডিম দিয়েও বানাতে পারেন, যত বেশি ডিম দিবেন তত সফট হবে। আরেকটা কথা বলি, অনেকে আমাকে বলেছেন আপু ডিমের গন্ধ করে না? একটু গন্ধ করবে না, যেহেতু ডিমটা আপনার যে মাটির পাত্রে বানাচ্ছি এবং ওখানে যখন ঘুরিয়ে বানানো হয়, ঢেকে দেওয়া হয়, তারপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে যখন চিতই পিঠাটা উঠানো হয়, এক ফোঁটা তিল পরিমাণও মানে বিন্দু পরিমাণও ডিমের গন্ধ থাকে না। একদম মানে অসাধারণ লাগে আপনার এই পিঠাটা। যে কোনো ঝাল মাংস বা মিষ্টি বা খেজুরের গুড়, নারকেল দিয়ে খেতে অনেক মজা এবং শর্টকাট। আর এই পিঠাটা সবসময় শীতের সিজনগুলোতে কুয়াশাচ্ছন্ন ভোরে চুলার চারপাশে সবাই বসে তারপরে হচ্ছে খেতে বেশি ভালো লাগে। এটা আমার মা করতো সবচেয়ে বেশি। তো এখানে হচ্ছে যেহেতু চুলার কাছে আপনার ভাই যাবে না বা বাচ্চারা বসেছে আপনার ভাইয়ের জন্য আবার ওয়েট করতে গিয়ে, সবাই হচ্ছে ওই ঘরের টেবিলে বসেছিল। তো সবাই টেবিলে আমরা খেতে বসেছি চিতই পিঠা। খাওয়া দাওয়ার পর এদিকে হচ্ছে
আম্মা হচ্ছে হেল্পিং হ্যান্ড যারা বাসায় আছে, যারা আমাদের বাসায় কাজ করে, তো তাদেরকে আবার সবকিছু গুছিয়ে দিচ্ছে, সবার প্লেটে প্লেটে বাড়তেছে, মাংস দিয়ে দিবে, এবং একসাথে সবাইকে বসিয়ে তারপর হচ্ছে প্রতিদিন এভাবে 2 বেলা বা 3 বেলা, যেমন সকাল দুপুর রাতে হচ্ছে ওনারা খাবার নিয়ে যায়। অনেকে থাকে হেল্পিং হ্যান্ড, অনেকে থাকে না, যেহেতু গ্রামের বাড়ি, সারাদিন কাজ করে সন্ধ্যার পর রান্নাবান্না শেষ, তো ভাত নিয়ে বাসায় চলে যায়, বা অনেক সময় হচ্ছে কি যে 3 বেলা ওনারা খেয়ে তারপরে হচ্ছে থাকে। তো এখানে হচ্ছে আমাদের যত হেল্পিং হ্যান্ড আছেন 5 জন আমি দেখাচ্ছি। একটা হচ্ছে আমার জেসমিন, আমার হচ্ছে 4 জন। তো সবাইকে হচ্ছে খাবার দিয়ে আম্মু হচ্ছে খেয়ে ফেলেছে। তো এদিকে হচ্ছে রহিম ভাই, আমাদের দুপুরে আজকে খাবারের কোনো কিছুই নেই। তো রহিম ভাই হচ্ছে পুকুরে জাল মারতেছে। আমরা হচ্ছে আমি, লিওন, লিখন, সজীব সবাই, রহিম ভাই গান গাইছিল আর হচ্ছে জাল মারতেছিল। রহিম ভাই একটু ফানি টাইপের, তো উনি চিল্লাচিল্লি করে গান গাওয়ার শব্দ পেয়ে আমরা পুকুর পাড়ে এসে দেখেছি জাল মারতেছে বা পুকুর থেকে মাছ ওঠানোর জন্য। আর রহিম ভাই জানে যে আমি একটু ব্লগ করি, তো ইচ্ছা করে মানে সাউন্ড করে যাতে আমি ওনাকে একটু ভিডিওতে ধারণ করি বা ওনার কথাগুলো নিয়ে, যদিও আমি ভয়েস দিচ্ছি, ওনার কথাটা আমি গানগুলো রিমুভ করে। তো জাল ভর্তি করে হচ্ছে মাছ উঠেছে, এটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে, ছোট বড় মিলিয়ে, মানে নানান রকমের যে ধরনের মাছ পুকুরে আছে। প্রতিদিনই হচ্ছে পুকুরটা হচ্ছে মাছে ভরা, কারণ বাড়ির পাশের বা রান্নাঘরের সাইডে যেসব পুকুর থাকে পুকুরের মাছগুলো একদম দ্রুত বড় হয়ে যায়, কারণ সারা দিন রাত হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থালাবাটি, তারপর হচ্ছে খাবার দাবার সবকিছু, একটু অপরিষ্কার জিনিসপত্র, যেমন ভাত খাওয়ার পর যে অনেকে ভাত একটু বেশি নিল, ফেলে দিল, খেলো না, ওই ভাতটা পুকুরে ফেলে দেওয়া, সবকিছু মিলিয়ে রান্নাঘরের পাশে যে পুকুরগুলো গ্রামের বাড়িতে থাকে ওই পুকুরের মাছ খুব দ্রুত বাড়ে। তো এখানে হচ্ছে ওই তো তেলাপিয়া মাছ একটু বেশি উঠেছে, তেলাপিয়া এই পুকুরে সবচেয়ে বেশি। তারপরে একটা কাতল মাছ উঠেছে, ছোট ছোট যে মাছগুলো ওগুলো ফেলে দিয়ে, আর বড় বড় মাছগুলো হচ্ছে বালতিতে রাখা হয়েছে। এটা হচ্ছে আরেকটা পুকুর, যে পুকুরটায় মাছ তেমন নেই বললেই চলে, কিন্তু রহিম ভাই বললো কি এই পুকুরও নাকি মাছ আছে। আসলাম, দেখলাম যে না, অত মাছ নেই, ছোট ছোট 3-4টা ছোট ছোট তেলাপিয়া মাছ উঠেছে, ওগুলা ফেলে দিয়ে আবারও বাড়ির পুকুরে চলে এসেছে। এদিকে হচ্ছে বাড়ির পুকুরে যখন আসলাম তখন দেখলাম যে আম্মা, যে আমাদের যে গরুর খামার আমি দেখিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে ব্লগে, তো আমাদের এগুলো একদম নিজস্ব গাভীর দুধ। তো দুধগুলো হচ্ছে গ্যাসের চুলায় জাল দিচ্ছে, একদম দুধগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। প্রতিদিন হচ্ছে দুপুর 11টা বা 11:30 হলে লিখন 1 গ্লাস আর আব্বা 1 গ্লাস, 3 জনে 3 গ্লাস দুধ খায়। তো এখানে হচ্ছে আরেকটা দৃশ্য, সেটা হচ্ছে চাল, মানে আতপ চাল হচ্ছে কলে বা মেশিনে ভাঙানোর পর যখন একটু হালকা বাতাস থাকে, সেই বাতাসের মধ্যে চালগুলোকে গ্যাসের মধ্যে দাঁড়িয়ে তারপরে হচ্ছে কুলা দিয়ে, যে হাত দিয়ে একটু হালকা নেড়ে নেড়ে তারপরে হচ্ছে বাতাসের অপোজিটে দাঁড়িয়েছে, যাতে করে চালটা একদিকে যাবে আর হচ্ছে ধানের উপরে যে পলেপটা, ওই পলেপটা অন্যদিকে যাবে। এই দৃশ্যটা যারা গ্রামে থাকে তাদের জন্য একদম সচরাচর, একদম কমন একটা দৃশ্য। তবে এটার জন্য বাতাস থাকতে হবে, যদি বাতাস না থাকে তাহলে এভাবে পড়বে না। আমি বাতাসের দিকে দাঁড়িয়েছি যাতে আমি দেখাতে পারি এই যে উনি বারবার কুলাতে নিচ্ছে, একটু হাত দিয়ে একটু নাড়ছে, দেন হচ্ছে নিচের দিকে যখন চালগুলো পড়ছে, চাল পড়ছে সামনে, আর পিছনের সাইডে হচ্ছে বাতাসের টেনে হচ্ছে ধানের যে পলেপগুলো ওগুলো ওদিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের পাশের ঘরের যে ভাবি আছেন উনি হচ্ছে ধান সিদ্ধ করবে। তো আমি এই দৃশ্য দেখতে গিয়ে ভাবি আমাকে ডাকলো যে আমারটা দেখে যাও আমি কি করতেছি। তো ভাবি হচ্ছে এই যে পাতিলকে মাটি দিয়ে একটা পলেপ দিচ্ছে, পলেপটা দেওয়ার একটাই কারণ, কারণ ধান সিদ্ধ করতে অনেক টাইম লাগবে, তো সেই টাইমটাতে যত কালি বসবে জাস্ট মাটির উপরে বসবে, এবং পাতিলটা যখন উনি ধান সিদ্ধ করার পর ধুতে যাবে পুকুরে তখন হচ্ছে একদম দ্রুত 2-3টা মানে ঘষা দিলে হচ্ছে উপরের কালিগুলো উঠে যাবে মাটি সহকারে, পাতিল পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে একটা টিপস। তো ভাবি হচ্ছে 3 চুলায় হচ্ছে 3টা পাতিল, বড় একটা আর মিডিয়াম সাইজ 2টা বসিয়ে দিয়েছে 3টা চুলায়। আর আমি সবসময় বলি মাটি চুলো দেশের বাড়িতে 3টা থাকে, ডাবল চুলা একটা, সিঙ্গেল চুলা একটা। তো 3টা চুলাতে হচ্ছে উনি আজকে ধান সিদ্ধ করবে, তা প্রায় 40 থেকে 50 কেজি ধান সিদ্ধ। সেই ভোর এখন
8টা থেকে 9টা বাজে। এখন থেকে সে রাত 12টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ধান সিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত উনি ধান সিদ্ধ করবে। এই প্রস্তুতি ওনার হচ্ছে আজকে সারাদিন। তো মাটির চুলোতে তো লাড়কি দিয়ে রান্না করা হয়, সেই জন্য হচ্ছে ছাই জমে যায়। তো ছাইগুলো একদম বেশি করে উঠিয়ে নিচ্ছে, যেহেতু লং টাইম ধান সিদ্ধ করা লাগবে। আর এদিকে হচ্ছে চুলোর উপরে যে পাতিলগুলো দেওয়া হলো ওগুলাতে ধান সিদ্ধ করা হচ্ছে, তো নামিয়ে ফেলা হচ্ছে। এখানে 2-3 জন মিলে ওনারা ধান সিদ্ধ করতেছে, আনতেছে। মানে 3টা চুলা, তো 3টা চুলাতে 3 পাতিল চলে আসলে অনেকগুলো ধান সিদ্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসটা বেশি ভালো লাগছে। আগে হচ্ছে অনেক বড় তাওয়াতে হচ্ছে ধান সিদ্ধ করা হতো, আর এখনকার সবাই কষ্ট করতে চায় না। তো ভাবি হচ্ছে যেহেতু অল্প কিছু ধান, উনি 30 থেকে 40 মণ, তো গতকালকেও সিদ্ধ করেছেন, আজও সিদ্ধ করছেন। এদিকে হচ্ছে মোরগে সব ধান খেয়ে ফেলতেছে। মানে বাড়ির উপরে যত মোরগ আছে সব মোরগ এসে ধানের উপরে পড়েছে ধান খাওয়ার জন্য। তো আমাকে দেখে সবগুলো মোরগ দৌড় দিয়েছে। আর হচ্ছে বাবির চুলায় হচ্ছে যে ধান তো অলরেডি সিদ্ধ হচ্ছেই, কিছুক্ষণ পর পর হচ্ছে ধান ঢেলে আবার নতুন করে পাতিল ভরে ধান দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো পানি দিচ্ছে, ঢেকে দিচ্ছে। আর মাটির চুলোর মধ্যে মোটা মোটা লাড়কি দেওয়া হচ্ছে, যাতে অনেক তাপ থাকে এবং দ্রুত মানে ধানগুলো চলে আসে। আসলে এইসব দৃশ্যগুলো একটা সময় ছিল একদম দৃশ্যমান, এখন হচ্ছে বিলুপ্তর পথে। কারণ সবাই এখন আর কষ্ট করে না, রেয়ার করে। যারা একদম মানে অভ্যস্ত আছেন, এখন একটু কষ্ট করে করতে চাচ্ছেন, নিজের ক্ষেতের ধান একটু নিজেরা সিদ্ধ করবেন, নিজেরা চাল করবেন, তাদের জন্য ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে ভাবি তো ভাবির বা ঘরে ধান সিদ্ধ করতেছে। আমাদের যে তেলাপিয়া মাছগুলো পেয়েছিল, ওই তেলাপিয়া মাছগুলো আম্মা আমাকে জিজ্ঞেস করলো কি করবে, তো আমি বললাম যে আম্মা মশলা দিয়ে আপনি কড়া ভাজি করে নেন। আর এটা হচ্ছে হলুদ কচু, যে হলুদ কচুর গল্প আমি রিসেন্টলিও করেছিলাম। এই হলুদ কচুর যে কোড়াগুলো ছিল, এগুলো হচ্ছে কোরানি দিয়ে কোরানো মতো করে, তারপরে হচ্ছে একদম ভাপে সিদ্ধ করে ব্লান্ডার করে, তারপরে হচ্ছে ভর্তার মতো করে একটা ভুনা করে নিল। আমার কাছে ভালো লেগেছে, কারণ পাতলা মসুরি ডাল রান্না করা হয়েছে, তেলাপিয়া মাছ ভাজি আর হচ্ছে কচুগুলোকে ভর্তার মতো করে বা ভুনার মতো করে একটা ভাজি করে নিয়েছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বোম্বে মরিচ দিয়ে। তারপরে হচ্ছে আমরা এখন নামিয়ে ফেলতে লেবু যে একটা টক দেওয়া, সেটাও দেওয়া লাগে না, কারণ এই কচুটা গলা ধরে না। তো আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে, অনেকে বলেন যে আপু এত শর্টকাট ব্লগ দেন, একটু বড় করে দেন। আসলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন আমি যদি সারাদিনের ব্লগটা বা আমাদের সারাদিনের দৈনন্দিন কাজগুলো শেয়ার করতে যাই, কারণ ফ্যামিলি যত বড় কাজ তত বেশি। তো আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল বাহিরে, আমরা সবাই হচ্ছে খেয়ে দিয়ে সবাই এখন চলে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আমিও অ্যাটেন্ড করেছিলাম। তো একটা রাজনীতি প্রোগ্রাম, যেহেতু আপনাদের বাড়ি পাবলিক ফাংশনের সাথে জড়িত, তো আমরা হচ্ছে সবাই হুন্ডা বহরে করেই যাচ্ছি, নির্বাচন সামনে, সেই জন্য উঠোন বৈঠক ছিল। তো আল্লাহ হাফিজ সবাইকে, আল্লাহ হাফিজ।